এবার জানবো বুড়িগঙ্গা নদী ও এর আশপাশের এলাকার পরিস্থিতি। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, বুড়িগঙ্গা নদী রক্ষায় নানা উদ্যোগ আমরা দেখেছি, এসব উদ্যোগের কোনো সুফল দৃশ্যমান আদৌ হয়েছে কি? পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। দেখুন, দেশের আসলে নদ নদী যে পরিমাণে আসলে দূষণ হয়েছে, তার মধ্যে সবচাইতে বেশি দূষণ হয়েছে এই বুড়িগঙ্গায়, এবং সেটি আসলে বলা চলে। এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে এই বুড়িগঙ্গাকে দখলমুক্ত করতে, দূষণমুক্ত করতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেই উদ্যোগগুলো আসলে পুরোপুরি যে বাস্তবায়ন হয়েছে তা কিন্তু নয়। বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যদি আমি আপনাকে বলি যে 2020 সালে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল যে এই বুড়িগঙ্গার পানি দূষণমুক্ত করতে ট্রিটমেন্ট প্লান্টের একটা ব্যবস্থা করা হয়েছিল। সেটি কিন্তু আসলে 7 দিনের মধ্যে সেই যে উদ্যোগটি কিন্তু আসলে ভেস্তে গিয়েছিল। যদিও তখন এখানকার যারা কর্মকর্তারা এই উদ্যোগটি নিয়েছিলেন তারা বলেছিলেন যে এটি পাইলট প্রকল্প হিসেবে বা পাইলট উদ্যোগ হিসেবে সেই উদ্যোগটি আসলে নেওয়া হয়েছিল। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে এইখানকার যে নিচে পানির নিচে যে পলিথিনগুলো আছে, সেই পলিথিন তুলে ফেলা সহ বর্জ্য অপসারণ সহ নানা উদ্যোগের কথা আসলে বলা হয়েছে। সেই উদ্যোগগুলো পুরোপুরি কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি। আপনাকে একটি বিষয় আসলে বলি যে একটি সময় ছিল যখন আসলে এই বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে যে ট্যানারি পল্লী ছিল, যে হাজারীবাগে যে ট্যানারি পল্লী বলা হতো, যে সেই ট্যানারি পল্লীর কারণে, সেই ট্যানারি পল্লীর যে বর্জ্যের কারণে এই বুড়িগঙ্গা অনেক বেশি আসলে হুমকির মুখে পড়ছে। এই বুড়িগঙ্গা ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে এই ট্যানারি পল্লীটি যখন এখান থেকে স্থানান্তর করা হলো, তখন দেখা গেল যে এই ট্যানারি পল্লীর যে বর্জ্য সেটি আবার শীতলক্ষায় পড়ছে। এবং এই যে ট্যানারি পল্লী এখান থেকে স্থানান্তর করা হয়েছে এই বুড়িগঙ্গাকে বাঁচানোর জন্য, এরপরেও কিন্তু আসলে এই বুড়িগঙ্গার যে দূষণ, সেই দূষণ কিন্তু আসলে কমেনি। আমরা যেটি আসলে লক্ষ্য করি যে এই ঢাকার শহরে যে 1.5 থেকে প্রায় 2 কোটি মানুষের যে বসবাস, এই 1.5 থেকে 2 কোটি মানুষের বসবাসের মধ্যে তাদের যে পয়ঃবর্জ্য, সেই পয়ঃবর্জ্যের প্রায় বেশিরভাগ অংশই এই বুড়িগঙ্গাতে সরাসরি ফেলে দেওয়া হয়। এর পাশাপাশি এই বুড়িগঙ্গার আশেপাশে কামরাঙ্গীর চর, পুরান ঢাকার যেসব শিল্প কলকারখানাগুলো আছে, সেই কলকারখানার যে বর্জ্যগুলো আছে, সেই বর্জ্যগুলো এই বুড়িগঙ্গাতে এসে মিশছে। এবং এই বর্জ্যগুলো যাতে না মেশে এবং ট্রিটমেন্ট প্লান্ট করে ট্রিটমেন্টের মাধ্যমে সেই পানিগুলো যাতে বুড়িগঙ্গাতে এনে ফেলা হয়, এই ধরনের উদ্যোগ আসলে বারবার করে নেওয়া হয়েছে। এখানে পরিবেশ অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই কয়েকটি সংস্থা এখানে কাজ করেছে বিভিন্ন সময় আমরা দেখেছি। তারপরেও এই বুড়িগঙ্গাকে যে দূষণমুক্ত করা, সেই দূষণমুক্ত করাকে আসলে সম্ভব হয়নি। আমরা যেটি আসলে দেখে থাকি যে শুধুমাত্র বর্ষার সময়ে এই বুড়িগঙ্গা কিছুটা তার যে দূষণ, সেই দূষণ আসলে কমে যায়। তখন দেখা যায় যে পানির প্রবাহ বেড়ে যায়, পানির উচ্চতা বেড়ে যায়। এরপরে যখন বর্ষা শেষে আবার শীত চলে আসে, তখন সেই যে আবার যে বুড়িগঙ্গা আগের যে রূপ, সেই রূপেই ফিরে যায়। এবং একই সাথে আমরা দেখেছি যে এই বুড়িগঙ্গাকে দখলমুক্ত করতে বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সেই উচ্ছেদ অভিযানগুলো কিন্তু কার্যকর হয়নি, কয়েকদিন বাদে আবার সেখানে দখল হয়ে গেছে। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে, বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বুড়িগঙ্গা দখল দূষণমুক্ত এখন পর্যন্ত হয়নি। পরিবেশবাদীরা বারবার করে বলছেন যে এই বুড়িগঙ্গাকে দখলমুক্ত, দূষণমুক্ত আসলে করা উচিত। তারা আন্দোলন করছেন, কিন্তু আসলে বাস্তবে কোনো আমরা আশা করব যে অন্তর্বর্তী সরকার এই বিষয়টি গুরুত্বের সাথে দেখবে। বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।